সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন টু অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাই না? ইন্ট্রোডাকশন টু অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটার আমাদের 6টা টাস্ক ছিল। 6টা টাস্কের মধ্যে আমরা 5টা টাস্ক অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। এর মধ্যে একটা টাস্ক বাকি আছে, সেটা হচ্ছে কি সেভ অ্যান্ড এক্সপোর্ট আর্টওয়ার্ক, তাই না? এইটা আমাদের আশা করা যাচ্ছে যে পরের যে ক্লাসগুলো হবে এটার মধ্যে এটা সলভ হয়ে যাবে, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের যে প্রজেক্টগুলো করবো অবশ্যই সংরক্ষণ করতে হবে, সেভ করতে হবে, এবং আমাদের ক্লায়েন্ট ভিউয়ের জন্য অবশ্যই একটা এক্সপোর্ট করে হচ্ছে কি করতে হবে, জেপিজি ফরম্যাট করতে হবে। ঠিক আছে, তো এটা ইনশাল্লাহ পরবর্তী ইয়াতে শেষ হয়ে যাবে। এখানে যে টাস্কগুলো ছিল মোটামুটি আমরা যতদূর আগানো সম্ভব আমরা চেষ্টা করেছি। ঠিক আছে, তো যদি তারপরে কারো কোনো সমস্যা থেকে থাকে তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আশা করা যায় সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে সমস্যার সমাধান না হলে আমার ভিডিও দেখে এটা বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়ার্কিং উইথ শেপ অ্যান্ড পাথ ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা হচ্ছে আজকের টপিক। ঠিক আছে, তো আমি সরাসরি টাস্কে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে অনেক কথাবার্তা আছে, তো ওখানে এগুলা যাচ্ছি না আর কি। তো টাস্ক, এখানে কয়েকটা টাস্ক আছে, 3টা 4টা 5টা টাস্ক আছে। হ্যাঁ, 5টা টাস্ক আছে। প্রথম টাস্ক দেখো, প্রথম টাস্কটা হলো ক্রিয়েট বেসিক শেপ। তো এটা গত পর্বের আলোচনার বিষয় থেকে একটু নেওয়া হয়েছে। বেসিক শেপগুলো বলতে কি বোঝা যাচ্ছে? বেসিক শেপগুলো বলতে হচ্ছে আমাদের যেমন রেক্ট্যাঙ্গেল, তারপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে বৃত্ত, পলিগন, ঠিক আছে, বা কাস্টম কিছু শেপ থাকতে পারে, সেগুলো আমরা ড্রয়িং করতে আসলে পাবো কিনা, ঠিক আছে, বা ওগুলো ব্যবহার করতে পারবো কিনা, সেটা হচ্ছে বেসিক শেপ তৈরি করা। ঠিক আছে, তো এটা আশা করা যায় পারবো। তারপরে হচ্ছে আমরা একটু আজকে আরেকবার দেখবো। ঠিক আছে, তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন স্টেপে বলা আছে যে ইউজ শেপ টুল টু ক্রিয়েট ভেরিয়াস জিওমেট্রিক অবজেক্ট। বিভিন্ন ধরনের গাণিতিক অবজেক্ট তৈরি করার জন্য আমরা কি করতে পারি, বেসিক শেপ টুলগুলো ব্যবহার করতে পারি। তো বেসিক শেপ টুলগুলো কীরকম আমি কিছুক্ষণ আগেই বললাম, যে রেক্ট্যাঙ্গেল, তারপর হচ্ছে ইলিপস, তারপর হচ্ছে পলিগন, তারপর হচ্ছে স্টার, ঠিক আছে, তারপর হচ্ছে কাস্টম শেপ তৈরি করার জন্য পেন টুল। হ্যাঁ, তো এগুলো আমরা ব্যবহার করে আসলে আমরা এগুলো ব্যবহার করে আমাদের দক্ষতা তৈরি হয়েছে কিনা এগুলো আমরা আজকে আরেকবার দেখবো। তো এখানে এখানে 2টা টাস্ক বলা আছে, এখানে বলছে 3টা টাস্ক বলা আছে। এই টাস্কের মধ্যে আবার 3টা টাস্ক বলা আছে। ইউজ রেক্ট্যাঙ্গেল টুল, এটা শর্টকাট হচ্ছে এম, ইলিপস টুল, এটা শর্টকাট হচ্ছে এল, পলিগন টুল, এটা শর্টকাট নাই, অ্যান্ড স্টার টুল, এটারও শর্টকাট নাই, টু ক্রিয়েট। এইভাবে ক্রিয়েট করতে হবে কি স্কোয়ার সাইজ, স্কোয়ার, একটা স্কোয়ার তৈরি করতে হবে। এটার মাপ দিচ্ছে 100 × 100 মিলিমিটার। তারপর হচ্ছে পারফেক্ট সার্কেল, পারফেক্ট সার্কেল তৈরি করার জন্য 100 mm ডায়ামিটার দিতে হবে। অর্থাৎ সার্কেল যদি আমরা তৈরি করতে চাই, এটার উইথ যেটা হবে হাইটও কিন্তু সেইটা হবে। ঠিক আছে, এইভাবে একটা ট্রাইঅ্যাঙ্গেল তৈরি করতে বলছে, অর্থাৎ আসলে আমরা একটা ত্রিভুজ তৈরি করতে পারবো কিনা। তারপর 5 পয়েন্ট স্টার, আশা করা যায় এগুলো পারবো। তারপরে আমি একবার দেখতেছি যে এগুলো দেখাইতেছি এগুলো আসলে আমরা পারি কিনা। ঠিক আছে, তো প্রথমে স্কোয়ার, স্কোয়ার আমরা জানি যদি আমরা আয়তক্ষেত্র তৈরি করি, তো এখানে রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে সরাসরি যদি আমরা এভাবে ড্রয়িং করি তাহলে কি হয়, এটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যায়। এখান থেকে যদি আমরা বর্গক্ষেত্র চাই তাহলে কিভাবে তৈরি করতে হবে, রেক্ট্যাঙ্গেলেই থাকা অবস্থায় আমাদের জাস্ট শিফট চেপে ধরে যদি আমরা ড্রয়িং করি তাহলে কি হয়ে যাবে, ওটা বর্গক্ষেত্র হয়ে যাবে। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে যে এখানে বর্গক্ষেত্র তৈরি করতে বলা হয়েছে। তো এটা হচ্ছে আমরা ফ্রিডম ভাবে তৈরি করলাম। এখন যদি স্পেসিফিক ভাবে আমাদের এখানে কোনো মাপ দিতে বলে যে 100 মিলিমিটার ইন্টু 100 মিলিমিটার বা 100 পিক্সেল বা 100 পিক্সেল, এরকম যদি বলে তাহলে আমরা কিভাবে করব। ধরা যাক যে আমাদের মাপ বলছে হলো 100 পিক্সেল বাই 100 পিক্সেল, তাহলে আমরা কিভাবে দিব, তাহলে এইটা থাকা অবস্থায় এখানে রাইট ক্লিক করব। ঠিক আছে, রাইট ক্লিক করার পর এখানে আমরা ড্রয়িং করা অপশন পাবো। এই ক্ষেত্রে একটু ঝামেলা হবে। এই যে দেখেন, দেখো এখানে এটা হচ্ছে এই যে এটা 3.4681, তারপরে একটা লেখা আছে আইএন। এই আইএনটা কিসের এক্সটেনশন, এটা হচ্ছে ইঞ্চির এক্সটেনশন। অর্থাৎ এখানে আমরা যে এক্সটেনশনটা দেখতে পাবো, আমরা যদি ড্রয়িং করি ওই একক দ্বারা এখানে কিন্তু ড্রয়িং হবে, তাই না? তাহলে কি করতে হবে আমাদের, যেহেতু আমাদের বলা হলো যে আপনি কি করবেন, যে পিক্সেলে করবেন 100 পিক্সেল বাই 100 পিক্সেল, তাহলে আমরা কিভাবে করব। তখন আমাদের বুদ্ধি হলো কিবোর্ড থেকে কন্ট্রোল আর কমান্ড দিব, কি কন্ট্রোল আর,
তাহলে কি হবে, রুলার আসবে। যখন রুলার আসবে এর উপরে আমরা কি করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমাদের যে এককটা নির্বাচন করতে বলছে সেইটা আমরা করব। তো আমাদের এখানে জব শিটে বলা আছে মিলিমিটার, তাই না? তাহলে আমি এখানে মিলিমিটার নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে বলছে 100 পিক্সেল, 100 mm বাই 100 mm। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে এখানে কি আছে, এখন কিন্তু আছে, আছে না? কারণ কি আমরা মাপের একক কিন্তু আমরা অলরেডি হ্যাভ সেন্সড, ঠিক আছে, অলরেডি হ্যাভ সেন্সড, আমরা করে ফেলছি। যার কারণে আমাদের এখন কিন্তু এখানে কি আসছে, চলে আসছে। তাহলে এখন যদি আমি এখানে 100 দেই, আবার যদি এখানে 100 দেই, তাহলে 100 মিলিমিটার 100 মিলিমিটার আমাদের একটা এইভাবে কি স্কোয়ার তৈরি হয়ে গেল। এমনিভাবে আমাদের শুধুমাত্র এখানে এইটা না, প্রত্যেকটা এখানে যে টুলসগুলো আছে, বেসিক যে টুলসগুলো আছে, সব টুলসের ক্ষেত্রেই তাই করতে হবে। হ্যাঁ, এই যে এখানে যেমন 100 আমি এখানে যদি দেই, আবার যদি এখানে 100 দেই, তাহলে এভাবে হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আমাদের ইয়া। আর এখানে বলছে যে একটা ত্রিভুজ তৈরি করে দেখাও। তো এখানে তো ত্রিভুজ নামে কোনো হচ্ছে ট্রায়াঙ্গেল নামে কোনো টুল নাই। তাহলে কিভাবে আমরা ত্রিভুজ তৈরি করব? ত্রিভুজ আমরা দুইভাবে তৈরি করতে পারবো। একটা হচ্ছে পলিগন টুল দিয়ে, একটা হচ্ছে স্টার টুল দিয়ে। আমি দুইটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে পলিগন দিয়ে আমরা যদি ত্রিভুজ তৈরি করতে চাই, তা কিভাবে করব? এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো যে সাইড দেওয়া আছে না? এখানে সাইড দেওয়া আছে কয়টা? 6টা। তার মানে এখন যদি আমরা ওকে করি, 6টা সাইড সহ, 6টা কোণ সহ আমাদের এরকম একটা ভুজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে, একটা ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে বহুভুজ। আবার ওই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা এখানে সাইজ দিব হলো 3টা। তাই এখানে ইনফরমেশন হচ্ছে 3টার নিচে কিন্তু আর দেওয়া যাবে না। সর্বোচ্চ কয়টা দেওয়া যাবে? সর্বোচ্চ হচ্ছে যতক্ষণ এখানে গোলাকার হবে না ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে। আর সর্বনিম্ন হচ্ছে 3টা পর্যন্ত করা যাবে। তা আমি এখানে ত্রিভুজ করলাম হলো কি দিয়ে? পলিগন দিয়ে। এমনিভাবে এখানে বলছে যে একটা 5 সাইডের কি করেন, একটা হলো স্টার তৈরি করো। তো 5 সাইডের স্টার, এখানে দেখো যে 5 সাইড, ওকে, 5 সাইডের স্টার এখানে তৈরি হয়ে গেল। আবার দেখো তুমি এইভাবে 5 সাইডের স্টারটা তৈরি করতে পারো। দুইটার মধ্যে তফাৎটা কি? দুইটার মধ্যে তফাৎ হচ্ছে এটা দেখো লাইনটা সোজা হয়ে গেল, আর এটা কিন্তু লাইনটা সোজা হইলো না, তাই না? এই দেখো বাঁকা হইলো। তো কিভাবে তৈরি করলাম? একটা হলো যখন আমরা এখানে ড্রয়িং করে তৈরি এভাবে তৈরি করব, করার পর যদি আমরা এখানে সাইড দিয়ে করি তাহলে এরকম হবে। তো প্রথমে এইটাকে আমাদের চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নেওয়ার পরে এরপরে যদি আমরা করি তাহলে কিন্তু সোজাই হবে। তো চেঞ্জটা আমরা করবো কিভাবে? যখন আমরা যেভাবে ড্রয়িং করি, ড্রয়িং করার সময় দেখবা যে এটা কি হচ্ছে, এই কর্নারগুলো বাঁকা হয়ে আসছে আস্তে আস্তে, তাই না? যদি সোজা করার দরকার হয় তখন কি করব, অল্টার এবং শিফট সহযোগে এইভাবে ড্রয়িং করব, তাহলে দেখবা যে এটা সোজা হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আমরা এই অবস্থায় ড্রয়িং করি, ড্রয়িং করে আমরা 5টা সাইড রেখেও করি, এবার দেখা এরপরে ড্রয়িং করলেও কি হচ্ছে, মানে এখানে মাপ দিয়ে করলেও এটা কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তার মানে একবার আমাকে ড্রয়িং করে নিতে হবে সোজা করে, তারপর হচ্ছে যদি আমরা এরপরে মাপ দেই ওইটা সিলেক্ট থাকা অবস্থায়, পরের বার কি হবে, এটা লাইনগুলো সোজা হয়ে যাবে, তাই না? তো সোজা করার উপায় হচ্ছে যখন আমরা ড্রয়িং করব অল্টার এবং শিফট সহযোগে করব। ক্লিয়ার? তা যাই হোক, আমি এখানে এই যে ট্রায়াঙ্গেল তৈরি করলাম হলো বহুভুজ দিয়ে, তারপর হলো স্টার কয়েকটা তৈরি করলাম, দুইভাবে স্টারটা তৈরি করা গেল। আচ্ছা, এখন যদি আমি এটাকে কি করি, আমার এত কিছু দরকার, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি আপাতত। হ্যাঁ, যদি আমি স্টার দিয়ে ট্রায়াঙ্গেলটা তৈরি করি, স্টার দিয়েও কিন্তু ট্রায়াঙ্গেলটা তৈরি করা যায়। আমি স্টারে গেলাম, তারপরে এখানে ওকে করলাম, করার পরে এখানে জাস্ট সাইড দিলাম হলো 3টা, জাস্ট ওকে করে দিলাম। এবার দেখো এখান থেকে কিন্তু ত্রিভুজটা তৈরি হলো, কিন্তু ডিফারেন্ট বিটুইন টু শেপস কি পরিবর্তন দেখা যাচ্ছে? একটা হচ্ছে এটা বাঁকা হয়ে যাচ্ছে, আর একটা কি সোজা হয়ে গেছে। তাই বাঁকা হয়েছে, বাঁকা হওয়ার পরেও এবার তুমি যদি এইখান থেকে তৈরি করো, এই দেখো সোজা হয়ে যাচ্ছে। কিভাবে? অল্টার এবং শিফট, অল্টার এবং শিফট চেপে ধরে আবার ড্রয়িং করো, ড্রয়িং করার পর ওকে করো, ঠিক আছে? এবার দেখো এটার ক্ষেত্রটা অন্যরকম হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমরা ড্রয়িং করার সময় কিন্তু আমরা বিভিন্নভাবে এই টুলসগুলোকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তা নিয়মটা কিরকম? যখন আমরা এইভাবে ড্রয়িং করব, একবার যদি ড্রয়িং করে নেই, হ্যাঁ, পরবর্তীতে একবার সোজা ড্রয়িং করলে কিন্তু সোজা হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এমনি আমরা এখানে ক্লিক করে আমরা করি 3টা ইয়া দিয়ে, ঠিক আছে, একবার ড্রয়িং করে নিলে পরে কিন্তু ওইটা সোজা হয়ে যাচ্ছে। আর যদি আমরা অটোমেটিক, ধরো যেখানে 5টা আমি নিলাম, এই 5টা নিলাম, নেওয়ার পরে ওকে করলে, ওকে করে দিলাম, ঠিক আছে? এখন দেখো শেপটা এরকম হলো, 6টা নিছিলাম, তাই না? 5টা নিলাম, শেপটা এরকম হলো। আবার যদি সোজা করতে চাই তাহলে কি করতে হবে? অল্টার শিফট সহযোগে করতে হবে, তাহলে সোজা হয়ে গেল। এবার যদি তুমি এখান থেকে ড্রয়িংও করো, রাইট ক্লিক, এখানে যদি ক্লিক করে ড্রয়িং করো, তাহলে দেখো এটা সোজা হয়ে গেল। তার মানে কি একবার সোজা করে নিলে এই লাইনগুলো কিন্তু সোজা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপর দেখো এখান থেকে ত্রিভুজ, হ্যাঁ, এখানে ক্লিক করো, করার পর এখানে সাইড দাও 3টা, এবার ওকে করে দাও।
তাহলে দেখো 3টা হয়ে গেল। এটা আবার যদি সোজা করতে চাও তাহলে কি করতে হবে, আবার অল্টার এবং শিফট, তাহলে সোজা হয়ে গেল। এবার ক্লিক করো, ওকে করো, তাহলে দেখো অন্যরকম একটা শেপ হইলো। আবার ক্লিক করো, ওকে করো, দেখো এইরকম শেপ হয়ে যাইতে থাকে। তারপর এবার এমনি ড্রয়িং করো, দেখো এই যে সোজা হয়ে যাচ্ছে। এরপর এবার আবার কি করো, এখানে ক্লিক করো, আবার ওকে করো, এবার দেখো সোজা হয়ে চলে আসতেছে। ঠিক আছে, তার মানে আমরা ড্রয়িং করার সময় বিভিন্নভাবে এই টুলগুলোকে ব্যবহার করতে পারবো। ওকে, তো এইভাবে হচ্ছে বেসিক শেপ আমাদের ড্রয়িং করতে হবে। এখন দেখো দুইটার মধ্যে তফাৎ, আমরা ত্রিভুজটা খুঁজি। এটা কিন্তু স্টার দিয়ে তৈরি করলাম, আর এটা হচ্ছে পলিগন দিয়ে তৈরি করা। ঠিক আছে, একটা হলো স্টার, একটা হলো পলিগন। আমি আর একবার দেখাই, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি এই যে স্টার দিয়ে ত্রিভুজ তৈরি করলাম, ঠিক আছে, আবার হচ্ছে এটা কি করব, পলিগন দিয়ে ত্রিভুজ তৈরি করব। তো দুইটা ত্রিভুজ এখানে তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন এখানে আমরা একটু পার্থক্য খুঁজবো। আসলে দুইটা থেকে ত্রিভুজ তৈরি করা গেল, কিন্তু দুইটা থেকেই আসলে ত্রিভুজ তৈরি করব, কিন্তু কোনটা কখন তৈরি করব, দুইটা থেকে ত্রিভুজটা আসলে কোনটা কখন তৈরি করব, এটা একটু আমাদের এখন দেখতে হবে। আচ্ছা, এখানে একটা টুলস আছে, নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এখানে একটা টুলস আছে, নাম হলো কি ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশনের টুলের কাজ হচ্ছে আমাদের অবজেক্টের স্পেসিফিক কোনো অংশকে সিলেক্ট করা। ঠিক আছে, স্পেসিফিক কোনো অংশকে নির্দিষ্টভাবে সিলেক্ট করা। ঠিক আছে, আচ্ছা আরেকবার আমরা ইয়াটা ড্রয়িং করি, তাহলে আমরা পার্থক্যটা হয়তো খুঁজতে পারবো। প্রথমে হচ্ছে পলিগন দিয়ে হচ্ছে কি করলাম, এখানে ত্রিভুজ তৈরি করে ফেললাম। এরপর হচ্ছে স্টার নিব, স্টার দিয়ে আমরা এখানে ত্রিভুজ তৈরি করে ফেলবো। ঠিক আছে, তা দুইটাই কিন্তু ত্রিভুজ আমাদের এখানে হয়ে গেল। হ্যাঁ, দুইটা ত্রিভুজ এখানে হয়ে গেল। আচ্ছা, এটা সম্ভবত ড্রয়িং করার সময় আমরা একই রকম ক্ষেত্র পাবো, কিন্তু যদি আমরা ওই যে মাপ নিয়ে করি তখন হয়তো একটু ব্যতিক্রম আসবে। কিরকম ব্যতিক্রম, ওই যে আমরা কিছুক্ষণ আগে যে দেখলাম। ঠিক আছে, যেমন এখানে 3টা সাইড নিয়ে যদি আমরা স্টার তৈরি করি, এই যে এরকম আসতেছে। আবার ড্রয়িং করো, এরকম আসতেছে। ঠিক আছে, আবার মনে করো 5টা নিয়ে করো, এরকম আসতেছে। ঠিক আছে, আবার ড্রয়িং করো, এরকম আসতেছে। ঠিক আছে, এবার তুমি এখানে তিনটা করো, এই যে এরকম আসতেছে। এবার দেখো এই যে আসলো, আসার পরে দেখো এইটা কিন্তু আমি স্টার দিয়ে করলাম, তাই না? স্টার দিয়ে করার কারণে দেখো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে, আবার এইখানে একটা পয়েন্ট আছে। তার মানে পয়েন্ট কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, এখন আমি পলিগন দিয়ে যদি করি তাহলে কি হয়, ঘটনাটা কি হয়, তাহলে আমরা একটু দেখি। ডাইরেক্ট সিলেকশন নেওয়ার পরে দেখো এখানে কয়টা পয়েন্ট আছে, 1টা 2টা এবং 3টা। কয়টা হলো, 3টা। তার মানে আমরা যদি পলিগন দিয়ে করি, পলিগন দিয়ে করলে এটার পয়েন্ট কয়টা হবে, 3টা। আর স্টার দিয়ে করলে কয়টা হবে, 6টা হবে। আচ্ছা, এখন 3টা পয়েন্ট 6টা পয়েন্টের আমাদের কিন্তু দরকার আছে। কেন দরকার আছে আমি একটু বলে দিচ্ছি, বা একটু এডিট করেও দেখাচ্ছি, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি এগুলো হজবর্ণগুলো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আমি এটাকে একটু এডিট করব। ঠিক আছে, এডিট কি ধরনের করব, যেমন আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা পুরো অংশটাকে কি করতে পারতেছি, ছোট বড়, তারপর হচ্ছে এইভাবে রোটেট, তারপর হচ্ছে রিসাইজ। ঠিক আছে, এগুলো আমরা করতে পারতেছি, তাই না? আচ্ছা, এখানে আর একটা সিলেকশন টুল আছে, এটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এটার নাম কি, ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, তুমি যদি মনে করো যে এই অবজেক্টের স্পেসিফিক ভাবে শুধুমাত্র আমি এই অংশটাকে সিলেক্ট করব, শুধুমাত্র এই অংশটাকে, সেটা কিন্তু সম্ভব। এই যে এইটা সিলেক্ট করো, করার পর দেখো এই যে পয়েন্টারটা আছে, এটা কিন্তু এই যে মাঝখানে নীল হয়ে গেছে, তাই না? এই পয়েন্টার দেখো মাঝখানে কিন্তু নীল হয় না, মাঝখানটা কি আছে, সাদা আছে। তার মানে ওই পয়েন্টারটা সিলেক্ট হয়েছে। যেহেতু ওই পয়েন্টারটা সিলেক্ট হয়ে গেছে, এখন যদি আমরা এই পয়েন্টারটাকে মুভ করি, তাহলে দেখো শুধুমাত্র ওই পয়েন্টারটাই মুভ হবে। ওকে, শুধুমাত্র ওই পয়েন্টারটা মুভ হবে। যেমন আমাদের যদি সিলেকশন টুল দ্বারা আমরা মুভ করতাম, এটা সিলেক্ট করতাম, করার পর যদি মুভ করি, তাহলে পুরো অবজেক্টটা যেমন মুভ হয়, আমাদের ডাইরেক্ট সিলেকশন দিয়ে যদি আমরা সিলেক্ট করি, করার পর যদি আমরা মুভ করি, তাহলে কি হবে, শুধুমাত্র ওই স্পেসিফিক অংশটা মুভ হবে। এমনিভাবে যদি আমি এদিকের অংশটাকে সিলেক্ট করি, আবার এইটাকে সিলেক্ট করে আমি এদিকে মুভ করি, দেখো যেদিকে খুশি কিন্তু তুমি সেদিকে নিয়ে যেতে পারবা। ওকে, আচ্ছা এবার আমি এইটাকে সিলেক্ট করি, এইটাকে সিলেক্ট করার পর শুধুমাত্র এই জায়গাটা নিয়ে যাই। এখন দেখো কি হচ্ছে, এই জায়গাটা এরকম হয়ে যাচ্ছে। কেন, কারণ হচ্ছে আমাদের এই সিলেকশনটা কাজ করবে কোথায়, এই যে এই অবজেক্টটা মানে 3টা পয়েন্ট নিয়ে কাজ করবে। কয়টা পয়েন্ট, 3টা পয়েন্ট। যখন আমি এটাকে সিলেক্ট করব, এর উপরে যে এখানে পয়েন্টটা আছে, এটা কিন্তু এইটাকে কাজ করতে দিবে না, এইখান থেকে কাজ করবে। ঠিক আছে, এই থেকে এই অংশ থেকে এই দিকের অংশটা কাজ হবে, এই দিকের অংশটা কাজ হবে না। ঠিক আছে, যেমন আমি এটা যদি মাঝখানটাকে সিলেক্ট করে আমি এটাকে মুভ করি, তাহলে দেখো এটা অন্যরকম শেপ হয়ে যাচ্ছে।
আবার যদি এইটার মাঝখানটাকে সিলেক্ট করে তুমি মুভ করো, এটা কিন্তু হবে না, কারণ কি এখানে কোনো পয়েন্ট নাই। তার মানে আমাদের যদি কোনো ত্রিভুজের মধ্যে 6টা পয়েন্টের দরকার হয়, হ্যাঁ 6টা পয়েন্ট, এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। কি পয়েন্ট? অ্যাঙ্কর পয়েন্ট। এই 6টা অ্যাঙ্কর পয়েন্টের দরকার হয়, তাহলে আমাদের কি করতে হবে? স্টার দিয়ে ত্রিভুজ তৈরি করতে হবে। আর যদি 3টে অ্যাঙ্কর পয়েন্টের দরকার হয়, তাহলে কি দিয়ে করতে হবে? পলিগন দিয়ে ত্রিভুজ তৈরি করতে হবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে দরকার আছে কি নাই? আমাদের এই ধরনের শেপেরও দরকার আছে, এই ধরনের শেপেরও দরকার আছে, আছে না? অবশ্যই আছে। যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, যদি 6টা আমাদের কি অ্যাঙ্করের দরকার হয় বা বিন্দুর দরকার হয়, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা কি বলি? যেমন জ্যামিতির ভাষায় জিওমেট্রিকে আমরা যে কিছু দেখতে পাই, আমাদের ইলাস্ট্রেটর ফিগমাতে আমরা তাই দেখতে পাবো, ঠিক আছে? অর্থাৎ আমাদের ক্ষেত্র তৈরি করতে যা লাগে, বিন্দু লাগে, লাইন লাগে, হ্যাঁ বিভিন্ন ধরনের কোণ লাগে, এখানেও কিন্তু তাই লাগবে। বিভিন্ন ধরনের ক্ষেত্র লাগে, এখানেও কিন্তু তাই লাগবে, ঠিক আছে? অর্থাৎ আমরা যেমন জ্যামিতিতে জিওমেট্রিকে কি বলি? বিন্দু বলি। সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে বিন্দু। এখানকার সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি? পয়েন্ট। এই পয়েন্টটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো এখানে কয়টা পয়েন্ট আছে আমরা কিভাবে বুঝবো? এই ডাইরেক্ট সিলেকশন টুল নিলে কিন্তু এই পয়েন্টগুলো দেখা যাবে যে কয়টা পয়েন্ট আসলে এখানে আছে। এইখানে কয়টা পয়েন্ট আছে কেমনে বুঝবো? আবার যদি ডাইরেক্ট সিলেকশন টুল নেন তাহলে কিন্তু এই ডাইরেক্ট সিলেকশন টুল নিলেই কিন্তু বোঝা যাবে যে আসলে এখানে কয়টা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোকে আমাদের ইচ্ছে মতো আমরা মুভ করতে পারবো, আবার যদি দরকার না থাকে এগুলোকে আমরা ডিলিট করতে পারবো, আবার যদি দরকার হয় এখানে পয়েন্ট আবার যুক্তও করতে পারবো। তো এগুলো আমি আস্তে আস্তে শিখাই দেবো। তাহলে আমরা এখন বুঝলাম তো যে আসলে আমরা কিভাবে, কেন আমরা স্টার টুল দিয়ে ত্রিভুজ তৈরি করব, আর কেন হচ্ছে আমাদের পলিগন দিয়ে ত্রিভুজ তৈরি করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে আমাদের বেসিক টুলস ড্রয়িং এর ক্ষেত্রে আর কোনো সমস্যা আছে? মনে হয় থাকার সমস্যা না। আর যদি কাস্টম শেপ আমাদের দরকার হয়, যে এগুলো যে শেপ দেখা যাচ্ছে এটা ছাড়াও আমাদের যদি কোনো শেপ দরকার হয়, সেক্ষেত্রে আমাদের এখানে পেন টুল নিব। পেন টুল নিয়ে আমাদের ইচ্ছা মতো যে ধরনের শেপ দরকার আমরা কিন্তু এখানে ড্রয়িং করতে পারবো। ক্লিয়ার? তাহলে বেসিক ড্রয়িংটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো টাস্কটা কি দেওয়া আছে। এরপর টাস্কটা আছে কম্বাইন শেপস ইউজিং পাথফাইন্ডার, যেটা গত পর্বে আমরা একটু আলোচনা করেছিলাম। হ্যাঁ, আবার আরেকটা আমাদের ক্লাস আছে, আরেকটা প্রজেক্ট আছে, হাউ টু ইউজ পাথফাইন্ডার ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে? এরকম একটা আমি একটা প্রজেক্ট করাবো, মানে পাথফাইন্ডারটা নিয়েই আমার একটা পুরো প্রজেক্ট আছে, ঠিক আছে? তো ওইটাতে আমরা পাথফাইন্ডারটা পুরো ক্লিয়ার হয়ে যাব। তারপর এখানে দেখো পাথফাইন্ডারের কয়েকটা অপশন এখানে ব্যবহার করতে বলছে। ইউনিট, মাইনাস ফ্রন্ট, ইন্টারসেক্ট এবং হচ্ছে এক্সক্লুড। এই কয়েকটা আমরা আসলে ব্যবহার করতে পারবো কিনা একটু দেখবো, ঠিক আছে? তো এখানে কিছু তারা বলছে যে এইভাবে আমার এই জব শিটে বলা আছে যে এইভাবে আমরা করতে পারি। যেমন এখানে বলা আছে ড্র টু ওভারল্যাপিং শেপ, দুইটা শেপ তৈরি করতে হবে টু ওভারল্যাপিং, মানে একটার উপরে যাতে আরেকটা ওভারল্যাপিং করে। এখানে ড্র টু ওভারল্যাপিং সার্কেলস এর কথা বলছে, সার্কেলস, ঠিক আছে? ওপেন দ্য পাথফাইন্ডার প্যানেল, পাথফাইন্ডার প্যানেলটা ওপেন করতে বলছে। কিভাবে উইন্ডো ওপেন করা যাবে এখানে বলা আছে যে উইন্ডো থেকে পাথফাইন্ডারে গেলে আমরা ওখানে থেকে ওপেন করতে পারবো, ঠিক আছে? তারপর ইউজ দ্য ফ্লোয়িং অপারেশন, তারপর নিচের কাজগুলো আমরা করব, ঠিক আছে? কি করব? ইউনিট করব, মাইনাস ফন্ট করব, ইন্টারসেক্ট করব, তারপর হচ্ছে ইনক্লুড করব, ঠিক আছে? এই কাজগুলো আসলে আমরা করতে পারি কিনা আমরা একটু ট্রাই করি, ঠিক আছে? তাহলে কি আমি এগুলো ডিলিট করে দিলাম। দুইটা ওভারল্যাপিং শেপ আমাকে এখানে ড্রয়িং করতে বলা হলো, তো আমি দুইটা সার্কেল ড্রয়িং করতেছি। মনে করে এইভাবে একটা আমি সার্কেল ড্রয়িং করলাম। এই সার্কেলটাকে আমি জাস্ট হলো একটা কপি করলাম। তো কপি করার নিয়ম কি? কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলে কিন্তু কপি হয়। আমরা এভাবে কপি করব না, আমরা ডুপ্লিকেট কপি করব। ডুপ্লিকেট কপিটা কিভাবে করব? যখন আমরা এটাকে মুভ করব, মুভ করার সময় মাউসের লেফট বাটন চেপে ধরে তো মুভ করি, তাই না? যখন আমরা মুভ করব, মুভ করার সময় আমরা মাউসের লেফট বাটনটা আগে ছাড়বো না, না ছেড়ে জাস্ট অল্টার কি প্রেস করব। কি করব? অল্টার কি প্রেস করব। অল্টার কি প্রেস করে প্রথমে মাউসটা ছাড়বো, দেন কিবোর্ডটা ছাড়বো। তাহলে দেখবো যে কি এটা কি হয়ে গেছে, একটা ডুপ্লিকেট হয়ে গেছে। কিভাবে করলাম? প্রথমে এটাকে আমরা মুভ করব, মুভ করার সময় যেখানে রাখা দরকার ওইখানে রাখবো, শুধু রাখবো। রাখার পরে এটার সঙ্গে যদি আমরা শিপও চাপি, হ্যাঁ শিপ চাপলে কি হবে? সোজাভাবে মুভ হবে, ঠিক আছে? এর সঙ্গে যদি আমরা অল্টার কিটা চাপি, দুইটা কি চেপে ধরে থাকি, তারপর যদি আমরা প্রথমে মাউসের লেফট বাটনটা ছেড়ে দেই, এবার যদি আমরা কিবোর্ডটা ছাড়ি, দেখা যাবে এখানে কি হয়ে গেছে, একটা ডুপ্লিকেট কপি হয়ে গেছে। এই যে ডুপ্লিকেট হয়ে গেছে, এই সেম মাপে যদি আমরা আরো চাই, সেটার জন্য কন্ট্রোল ডি কমাটা যদি প্রেস করতে থাকি, তাহলে দেখবা যে ওই মাপে তুমি যতটা চাচ্ছ অতটা ডুপ্লিকেট হতেই থাকবে। ক্লিয়ার? এটাকে বলা হয় কি?
ডুপ্লিকেট কি বলা হয়, ডুপ্লিকেট, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, ঠিক আছে। তা আমরা এটা কিভাবে করব আরেকবার আমি দেখাই। সেটা হচ্ছে যখন আমরা একটা থেকে আরেকটাকে ডুপ্লিকেট করার দরকার হবে তখন আমরা এটা কি করব, মাউসের লেফট বাটন চেপে ধরে মুভ করব। মুভ করার সময় যদি আমরা এটাকে একবারে সোজাভাবে চাই, হ্যাঁ, যে একটা যেভাবে আছে সমান্তরালভাবে আরেকটা চলে আসে, সেই ক্ষেত্রে আমরা শিফট চেপে ধরবো, তাহলে কি হবে, সোজাভাবে চলে আসবে। এটা হরিজন্টালও আসতে পারে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসতে পারে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলও আসতে পারে, অথবা কি ভার্টিক্যালও আসতে পারে, ঠিক আছে। তা আমি হরিজন্টালি করলাম, এই যে সোজা এখানে রেখে দিলাম, ঠিক আছে, শিফট চেপে ধরে। তা শিফট চেপে ধরলে কি হবে, সোজা হবে। এর সঙ্গে যদি তোমরা অল্টার কিটা চেপে ধরো, চেপে ধরার পরে প্রথমে যদি কি করো, মাউসের লেফট বাটনটা ছেড়ে দাও, তারপর কিবোর্ডটা ছাড়ো, তাহলে দেখবে এখানে একটা ডুপ্লিকেট কপি হয়ে গেছে, ক্লিয়ার। এরপর যদি তোমরা সেম মাপে আরো চাও তাহলে কি করবা, কন্ট্রোল ডি প্রেস করতেই থাকবা, তাহলে কি দেখবা যে সেম মাপে এখানে ডুপ্লিকেট হতেই থাকবে। তাহলে এখন আমরা ডুপ্লিকেট করতে পারবো তো নাকি? আচ্ছা, তো এখানে আমাদেরকে দুইটা ওভারল্যাপিং শেপ তৈরি করতে বলা হয়েছে, তো আমি দুইটাই করলাম। করার পরে আমরা এখন ব্যবহার করব কি, পাথফাইন্ডার ব্যবহার করব। পাথফাইন্ডারে এখানে ব্যবহার করতে বলা আছে এই জব শিটে ইউনিট, ইন্টারসেক্ট, মাইনাস ফন্ট আর হচ্ছে এক্সক্লুড, এই চারটা আমাদেরকে পাথফাইন্ডারে ব্যবহার করতে বলা হয়েছে, ঠিক আছে। তা এইটা আমি কি করব, এখানে আমি চারটাই করি, ঠিক আছে, আমি চারটা এখানে করে ফেলি, একটু ছোট করে দেই, করে আমি চারটাই করি, ঠিক আছে, তাহলে আমরা আসলে ব্যবহারটা সুন্দরভাবে শিখবো। আমি এইখানে একটা ডুপ্লিকেট করলাম, তারপর কন্ট্রোল ডি দিলে অটোমেটিক এইভাবে চারটা হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার প্রথমে ধরো আমরা এটা কি করবো হলো মাইনাস ফ্রন্ট, কি করব, মাইনাস ফ্রন্ট, এটাকে বলা হয় সাবস্ট্রাক, কি বলা হয়, সাবস্ট্রাক। জিনিসটা ক্লিয়ার করে বুঝে দেই। ফ্রন্ট, এই যে দুইটা শেপ আছে, এই শেপের মধ্যে কোনটা উপরে আছে, নিচেরটা নাকি উপরেরটা? অবশ্যই নিচেরটা উপরে আছে, নিচেরটা উপরে আছে না, নিচেরটা উপরে আছে, এই শেপের উপরে আছে এইটা নাকি? আচ্ছা, এখন হলো যদি আমরা এটাকে অ্যারেঞ্জ করে দেই তাহলে কোনটা উপরে আছে, এইটা উপরে আছে, তাই না, এইটা নিচে আছে, তাহলে এইটা উপরে আছে, এইটা নিচে আছে। হ্যাঁ, তা এখন আমরা কিভাবে অ্যারেঞ্জ, হাউ টু অ্যারেঞ্জ শেপ ইন ইলাস্ট্রেটর, ঠিক আছে। কি করব, আমরা যে শেপটাকে অ্যারেঞ্জ করতে চাই সেই শেপটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে যাওয়ার পর দেখো এখানে কমান্ড আছে বিং টু ফন্ট, অলরেডি এটা কিন্তু বিং টু ফন্ট করাই আছে যেহেতু উপরে, ঠিক আছে, বিং টু ফন্ট। তারপর এখানে দেখবো হলো আমরা বিং ফরওয়ার্ড, বিং ফরওয়ার্ড হলো একটা করে ধাপ করে উপরে উঠবে, তারপর হচ্ছে বিং সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড হচ্ছে একটা একটা করে অবজেক্টের নিচে নামবে, আর হচ্ছে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক হচ্ছে যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্টের নিচে চলে যাবে। এই ধরনের যদি অ্যারেঞ্জমেন্ট আমরা ইলাস্ট্রেটরে করতে চাই তাহলে কি করতে হবে, যে অবজেক্টটাকে আমরা করতে চাচ্ছি ওইটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এর উপরে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করলে আমরা এখানে অ্যারেঞ্জ পাবো, অ্যারেঞ্জে গিয়ে আমরা এই অপশনগুলো দেখতে পাবো। এটার কিন্তু প্রত্যেকটা শর্টকাট কমান্ড কিন্তু এটা ডান দিকে দেওয়া আছে এদিকে। যেমন আমরা যদি বিং টু ফন্ট করতে চাই তাহলে শর্টকাট কমান্ড আছে শিফট কন্ট্রোল, এই দেখো ক্লোজ থার্ড ব্র্যাকেট আছে না, তারপর হচ্ছে বিং ফরওয়ার্ড, বিং ফরওয়ার্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ক্লোজ থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড হচ্ছে কন্ট্রোল প্লাস প্রথম যে থার্ড ব্র্যাকেট আছে সেটা, ঠিক আছে। সেন্ড টু ব্যাক হচ্ছে কন্ট্রোল শিফট প্রথম যে থার্ড ব্র্যাকেট আছে সেটা, অর্থাৎ এই শর্টকাটগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন ধরা যাক এটাকে আমি সেন্ড টু ব্যাক করবো, কি করবো, সেন্ড টু ব্যাক, তাহলে কি করতে হবে, এটা সিলেক্ট করার পর রাইট ক্লিক, অ্যারেঞ্জ, দেন এখান থেকে সেন্ড টু ব্যাক, তাহলে কি হবে, সবার নিচে চলে গেল। এই যে সবার নিচে চলে গেল, এখন এইটা উপরে আছে এইটা নিচে আছে, তাই না, এখন তো আমরা শিওর। এখন আমরা চাচ্ছি যে এই অবজেক্টটা দ্বারা এইটা যে ওভারল্যাপিং হলো এই অংশটাকে আমি বাদ করে দিব, বাদ করে দিয়ে এই অংশটাকে শুধুমাত্র রাখবো। যদি এরকম করতে চাই তাহলে আমরা কোন অপশনটাতে কাজ করব, পাথফাইন্ডার দিয়ে করব, পাথফাইন্ডারের কোন অপশনটাকে কাজ করব, এইটাকে সাবস্ট্রাক্ট বা মাইনাস ফন্ট বলা হয়। এইখানে এসে তুমি জাস্ট ক্লিক করো, তাহলে দেখবা উপরের অংশটা দিয়ে নিচের অংশটা কি হয়ে গেছে, সাবস্ট্রাক্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইটা যদি আমাদের এরকম উপরে থাকতো তাহলে কি ঘটতো, হোয়াট উইল হ্যাপেন, যদি এইটা উপরে আমাদের থাকে তাহলে কি হবে, ঠিক আছে। তাহলে কি হবে, এইটা যদি আমরা দুইটা একসঙ্গে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমরা মাইনাস ফন্টে আমাদের যাই তাহলে দেখো উপরের অংশটা দ্বারা নিচের অংশটা সাবস্ট্রাক্ট হচ্ছে, ক্লিয়ার। সেজন্য বলা হচ্ছে এটাকে মাইনাস ফন্ট, অর্থাৎ ফন্টের যে অংশটা আছে ওই অংশটা নিচের অংশটাকে কি করবে, সাবস্ট্রাক্ট করবে, কি করবে, সাবস্ট্রাক্ট করবে, ঠিক আছে, অর্থাৎ বিয়োজন করে দিবে। সেজন্য আমরা কি করব, মাইনাস ফন্ট ব্যবহার করব। যদি আমাদের কোনো ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের
অপশন ব্যবহার করার দরকার, এই ধরনের ক্ষেত্র দরকার হয় বা শেপের দরকার হয়, তাহলে আমরা মাইনাস ফন্ট অপশনটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলা হচ্ছে কি, এরপর আমাদের বলছে কি যে হলো তুমি কি করো, এক্সক্লুড করো। কি করো? এক্সক্লুড। এক্সক্লুড করতে বলা আছে না, ইউনিট করতে বলা আছে। ইউনিট, ইউনিট হচ্ছে প্রথমটা। এই যে আমরা এখানে সাবস্ট্রাক্ট করলাম, সাবস্ট্রাক্ট করার পরে আমাদের এরকম ঘটলো। এখন যদি আমরা ইউনিট করি, হ্যাঁ, যদি আমরা ইউনিট করি তাহলে কি ঘটবে? দুইটাকে একসাথে সিলেক্ট করো, এখানে ইউনিট করো, তাহলে দেখো দুইটা মিলে একটা অবজেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কি, শুধুমাত্র দুইটা না, যদি তুমি এখানে আরো থাকতো, সবগুলো একসঙ্গে সিলেক্ট করে তুমি যদি ইউনিট করতে তাহলে সবগুলো কি হইতো? একটা অবজেক্টে পরিণত হইতো। অর্থাৎ ইউনিট করলে অ্যাড হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাড হয়ে যায়। আর মাইনাস ফন্ট করলে কি হয়ে যায়? সাবস্ট্রাক্ট হয়ে যায়। কি হয়ে যায়? সাবস্ট্রাক্ট হয়ে যায়। একটা করলে সংযোজন হয়, আর একটা করলে কি হয়? বিয়োজন হয়ে যায়। কোথায় বিয়োজন হবে? সেটা হচ্ছে ফন্টে হতে পারে, ব্যাকে হতে পারে। যদি আমরা মাইনাস ফন্ট দ্বারা করি তাহলে ফন্টের অবজেক্ট দ্বারা নিচেরটা ব্যাক কি বিয়োজন হয়ে যাবে, আর যদি মাইনাস ব্যাক করি তাহলে ব্যাকেরটা দ্বারা কি হবে? উপরেরটা বিয়োজন হয়ে যাবে। কিরকম আমি একটু দেখাই। এই যেখানে দেখো মাইনাস ব্যাক আছে, আছে না? এখন দেখো নিচে কোনটা আছে? এইটা আছে। উপরে কোনটা আছে? এইটা আছে। আমরা যদি মাইনাস ফন্টে যাইতাম তাহলে কি হইতো? এইটা দ্বারা এইটা সাবস্ট্রাক্ট হইতো। এখন যদি আমরা এইটাতে ক্লিক করি তাহলে দেখো নিচেরটা দ্বারা উপরেরটা সাবস্ট্রাক্ট, মানে উপরেরটা দ্বারা নিচেরটা সাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। বুঝা গেছে ব্যাপারটা? এটা হলো আমাদের ফন্ট এবং ব্যাক, কিন্তু দুইটা হচ্ছে সাবস্ট্রাক্ট। ক্লিয়ার? দুইটা কি সাবস্ট্রাক্ট, একটা হচ্ছে ফন্ট দিয়ে উপরেরটাকে, আর একটা হচ্ছে নিচেরটা দিয়ে উপরেরটাকে। ক্লিয়ার? এইভাবে আমরা করব। এরপর হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড করলে কি হয়? এই যে এটা হচ্ছে এক্সক্লুড, এটা কি, সরি, ইন্টারসেক্ট। এটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট করলে কি হয়? ইন্টারসেক্ট করলে কি হয়? এখানে কিন্তু আইকন দেখলে আমরা বুঝতেছি। যদি আমরা এইবার সিলেক্ট করার পরে কোনো অবজেক্টের এই যে বাইরের অংশ দুটো বাদ দিয়ে ভিতরে যে অংশটুকু আছে এতটুকু শুধুমাত্র দরকার হয়, সেটা হরিজন্টালি হতে পারে, ভার্টিক্যালি হতে পারে। যদি এরকম আমাদের কোনো শেপের দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে আমরা ইন্টারসেক্ট অপশনটা ব্যবহার করতে পারি। ইন্টারসেক্ট করলে কি হচ্ছে? যতটুকু অংশ ওভারল্যাপিং হয়েছে, ওভারল্যাপিং এর মাঝখানে যে অংশটা আছে সেইটা শুধুমাত্র থাকতেছে, বাকি দুইটা নাই হয়ে যাচ্ছে। যদি এরকম কোনো শেপের আমাদের দরকার হয়ে থাকে তাহলে আমরা কি করব? ইন্টারসেক্ট করব। মনে থাকবে? তাহলে আমরা কি শিখলাম? অ্যাড শিখলাম, মাইনাস ফন্ট, মাইনাস ব্যাক, এবং হচ্ছে ইন্টারসেক্ট। আরেকটা হচ্ছে এক্সক্লুড করতে বলছি। এক্সক্লুড, এটা বলা এক্সক্লুড। এক্সক্লুডটা কি? এই যে এটার কিন্তু বিপরীত কাজটা এটা করে। ঠিক আছে? এটার বিপরীত কাজটা এটা করে। কি করে? এই যে যতটুকু অংশ ওভারল্যাপিং হয়ে যাবে, এইটাকে যদি আমরা একটা গ্যাপ সৃষ্টি করতে চাই, কোনো অবজেক্টের মধ্যে এরকম একটা গ্যাপ সৃষ্টি করতে চাই, তাহলে কি হবে? এরকম এক্সক্লুড হয়ে যাবে। কিরকম বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই। আমাদের যে লোটোর লোগোটা আছে না, সম্ভবত লোটোর লোগোটা আমাদের এইটা দিয়ে তৈরি করা যাবে। লোটো চিনি? লোটো কোনটা? জুতো আছে না লোটো? এই যে এরকম আছে না লোটোর লোগোটা, এই মাঝখানে কিন্তু গ্যাপ আছে। এই দুই জায়গাটা আমি সিলেক্ট করলাম, করার পরে জাস্ট এখানে এক্সক্লুড করলাম। দেখো দুই জায়গায় গ্যাপ হয়ে গেছে, এখান থেকে কালারটা পরিবর্তন করলে আমরা বুঝতে পারবো। ওকে, এই দেখো দুইটা অবজেক্ট মিলে একটা অবজেক্ট হয়ে গেছে। আমরা চাইলে এটা একসঙ্গে কালার পরিবর্তন করতে পারবো এইভাবে। একটা একটা করে কালার পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? এটা একটা একটা করে কালার পরিবর্তন করা যাবে না, কারণ কি? এটা অলরেডি হ্যাজ এক্সক্লুডেড। বুঝে গেছে? অলরেডি হ্যাজ এক্সক্লুডেড। যেমন এটা আমাদের একটা একটা করে কালার পরিবর্তন করা যাবে। ঠিক আছে? সরি, এটাও যাবে না, যেহেতু এটা এক্সক্লুড হয়ে গেছে। হ্যাঁ, যেমন এটা এক্সক্লুড নাই, আমি এটা এখানে রাখি, এটার কিন্তু একটা একটা করে কালার পরিবর্তন করা যাবে, যেহেতু এটা এক্সক্লুড করা নাই। আর এটার কিন্তু যদি আমি এক্সক্লুড করি তাহলে দেখো এটা এক্সক্লুড হয়ে গেছে, এটা কিন্তু আর একটা একটা করে কালার পরিবর্তন করা যাবে না। যখন তুমি একটার কালার পরিবর্তন করতে যাবা, দেখবা যে দুইটাই একসঙ্গে কালার পরিবর্তন হয়ে গেছে, মাঝখানে অংশটা গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপ দ্বারা যে কোনো শেপের মধ্যে নিয়ে যাও, এই গ্যাপটা দেখা যাবে, অর্থাৎ মাঝখানে আর কিছু নাই। যদি এরকম কোনো অবজেক্টের আমাদের দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা ওটাকে এক্সক্লুড করব। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা পাথফাইন্ডারের অপশনগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের শেপগুলোকে আমরা মডিফাই করতে পারি, রিশেপ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের দুইটা টাস্ক শেষ। টাস্ক নাম্বার 3। টাস্ক নাম্বার 3 তে আছে মডিফাই পাথ। কি আছে? মডিফাই পাথ। এখন বলা হচ্ছে পাথ, হোয়াট ইজ পাথ ইন ইলাস্ট্রেটর? পাথ, পাথ আসলে কি? পাথ জিনিসটা কি? পাথ আসলে কি? ঠিক আছে? এইটা আমাদেরকে বুঝতে হবে। যেমন আমরা যদি জ্যামিতিতে বলি যে এখানে একটা আমি বিন্দু ড্রয়িং করলাম, এইখানে একটা আমি বিন্দু ড্রয়িং করলাম, বিন্দু দিলাম। এবার এই দুইটা বিন্দুকে আমি যোগ করব। তা দুইটা বিন্দুর যোগফল কি হবে? একটা লাইন হবে। একটা কি হবে? লাইন হবে। দুইটা বিন্দুর যোগফল কি হবে? একটা রেখা হবে। ঠিক আছে? এখানে কিন্তু তাই, এখানেও তাই। মনে করো হচ্ছে আমি এই পেন টুল দ্বারা এখানে একটা পয়েন্ট তৈরি করলাম। কি করলাম? একটা পয়েন্ট তৈরি করলাম। এখানে আমি আর একটা পয়েন্ট
তৈরি করলাম। এই যে দুইটা পয়েন্টের সমন্বয় কি হলো, একটা লাইন হয়ে গেল। দুইটা পয়েন্টের সমন্বয়ে একটা, তাহলে হোয়াট উইল হ্যাপেন, আমাদের কি হলো, দুইটা যদি আমাদের বিন্দু যোগ হয় তাহলে কি হয়, একটা রেখা তৈরি হয়ে যায়। এই যে রেখাটা, এটাকে বলা হয় পাত। কি বলা হয়, পাত বলা হয়। আমরা যত রেখা তৈরি করব একটা করে পাত তৈরি হয়ে যাবে। কি হয়ে যাবে, পাত তৈরি হয়ে যাবে। এই রেখাটাকে স্ট্রোক, পাত এগুলো বলা হচ্ছে। বুঝা গেছে? এই যে আমি তৈরি করলাম এটা হচ্ছে পাত। সে পাতটা আমাদের কার্ভ পাতও হতে পারে, কর্নার পাতও হতে পারে। কার্ভ পাতও হতে পারে, কর্নার পাতও হতে পারে, স্ট্রেট পাতও হতে পারে, জিগজ্যাগও হতে পারে, অর্থাৎ আঁকাবাঁকা হতে পারে। আবার কি হতে পারে, স্ট্রেট হতে পারে, সোজাও হতে পারে। আবার স্ট্রেটের মধ্যে তোমার কার্ভও হতে পারে, কর্নারও হতে পারে। কিরকম, এটা হচ্ছে যেমন এটা হচ্ছে কর্নার পাত, তাই না? এটা হচ্ছে কি কর্নার পাত। আবার দেখো এটা কি, এটা হচ্ছে কার্ভ পাত। ঠিক আছে, অথবা তুমি এখান থেকেও কার্ভ পাত এভাবে তৈরি করতে পারো। ক্লিয়ার? এটা হচ্ছে কি কার্ভ পাত, অর্থাৎ কার্ভ মানে কি, যখন বাঁকা হয়ে এটা স্মুথ হয়ে যাবে, কোনো কর্নার থাকবে না, ওটাই কি বলা হয়, কার্ভ। আর যখন বাঁকা হওয়ার সময় একটা এরকম কোণ তৈরি হয়ে যাবে, এই যে এখানে একটা কোণ হলো, এখানে কোণ হলো, এখানে কোণ হলো, এখানে কোণ হলো, তখন এটা কি বলা হবে, কর্নার পাথ। কি বলা হবে, কর্নার পাথ। এটাও জিগজ্যাগ, এটাও জিগজ্যাগ। হোয়াট আর দ্য ডিফারেন্ট টু পাথস, এটার মধ্যে, এটা এবং এটার মধ্যে তফাৎ কি, এটা হচ্ছে এটার মধ্যে কোনো কোণ নাই, এটার মধ্যে কোণ আছে। ঠিক আছে, এটাও জিগজ্যাগ, এটাও জিগজ্যাগ, বাট এটার মধ্যে কোণ নাই, এটার মধ্যে কোণ আছে। এখানে হচ্ছে কি কার্ভ করা আছে, এখানের মধ্যে কার্ভ করা নাই, এটা হচ্ছে কর্নার। ঠিক আছে, তাহলে আমরা কি করি, এইটাকে বলা হয় পাথ করা। কি করা, পাথ করা। এটা হচ্ছে পাথ। ঠিক আছে, এই পাথগুলোকে হাউ টু মডিফাই ইওর পাথ ইন অ্যাডোব ইলাস্ট্রেটর, এইটা আমরা দেখবো। ঠিক আছে, কিভাবে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে এই পাথগুলোকে আমরা মডিফাই আসলে করতে পারি, এখন আমি সেই টাস্কটা দেখাবো। ঠিক আছে, তো পাথগুলোকে কিভাবে আসলে, পাথ মডিফাইটা আসলে কি, পাথটা আসলে কিভাবে মডিফাই করা যায়। ঠিক আছে, তো প্রথমে ধরো এখানে তুমি কর্নার কিছু পাথ তৈরি করতেছো, আমি কিছু কর্নার পাথ আমি এখানে তৈরি করে ফেললাম। এখন তোমার অ্যাসেসর বললো বা তোমার ডিজাইনের ক্ষেত্রে দরকার হলো যে এই পাতের মধ্যে আর কোনো আমাকে কর্নার দরকার নাই, সবগুলো কার্ভ করতে হবে। কি করতে হবে, কার্ভ করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার, কোনো কর্নার থাকা যাবে না। কি হবে, যেমন কিছুক্ষণ আগে যেমন আমি কি করলাম, এই যে হলো জিগজ্যাগ রেখা তৈরি করছি, কিন্তু সবগুলো হলো কি কার্ভ, কোনো কর্নার নাই। এরকম আমার কি কার্ভ পাতের দরকার হতে পারে কিনা, হতে পারে তো নাকি, আমাদের ডিজাইনের ক্ষেত্রে হতে পারে। যদি হয় তাহলে আমরা এগুলোকে কিভাবে মডিফাই করব। তো মডিফাই করার জন্য এখানে অনেক টুল আছে। ঠিক আছে, এর মধ্যে একটা টুল হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি কার্ভেসার টুল। কি টুল, এই কার্ভেসার টুল দিয়ে তুমি যদি জাস্ট এই কর্নারগুলোকে একবার করে ক্লিক করো, তাহলে দেখো এটা সরাসরি কার্ভ হয়ে যাচ্ছে। এই যে কর্নারের মধ্যে ক্লিক করো, দেখো এটা কি হয়ে যাচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে কার্ভ হয়ে যাচ্ছে। তো এটা ইলাস্ট্রেটর ডিফল্ট ভাবে একটা কার্ভ করে দিচ্ছে। আমি চাচ্ছি যে আমি এই ধরনের কার্ভ চাচ্ছি না, আমার মতো করে আমি কার্ভ করব। হ্যাঁ, আমি যতটা কার্ভ করে দিব অতটাই হবে। যদি আমরা এরকম করতে চাই, তখন আর একটা টুলস ব্যবহার করতে হবে। ওই টুলসের নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। কি টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুলের কাজই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে নিয়ে কাজ করা। কি নিয়ে কাজ করা, অ্যাঙ্কর পয়েন্টগুলোর কাজ, কর্নারকে হচ্ছে কার্ভ করা, আবার কার্ভকে কর্নার করা, এটার কাজই হচ্ছে সেইটা। ঠিক আছে, যেমন এখানে কর্নার আছে, আমি যদি চাই এটাকে কার্ভ করব, তাহলে এই কর্নার উপরে মাউসের লেফট বাটন চেপে ধরে থাকতে হবে। চেপে ধরে থেকে তুমি যদি এইভাবে ড্রাগ করো, এইভাবে যদি এটাকে মুভ করো, জাস্ট ড্রাগ করো, দেখো তাহলে কি হয়ে যাচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে। এবার তুমি যতটা চাও তুমি ওইভাবে কিন্তু করে দিতে পারো। ওকে, অর্থাৎ ইলাস্ট্রেটর আমাকে যেটা দিচ্ছে আর কি ডিফল্ট হিসেবে, আমি এটা ছাড়াও কিন্তু এখানে আমার ইচ্ছা মতো এটাকে পরিবর্তন করতে পারবো। ওকে, আচ্ছা, এমনি ভাবে কিন্তু তুই প্রত্যেকটা জায়গায় তুমি এটা করতে পারবা। ঠিক আছে, তো এটা গেল আমাদেরকে কর্নার গুলোকে কার্ভ করা। এখন যদি আমাদের কার্ভ গুলো কর্নার করার দরকার হয়, ধরো যে আমি এখানে একটা সার্কেল ড্রয়িং করছি, এই যে সার্কেল, এই সার্কেলটাকে ধরো যে আমার এই জায়গাটা কর্নার করার দরকার আছে, বা এই জায়গাটা কর্নার করার দরকার আছে, আমাদের লোকেশনের আইকন আছে না, ধরো আমরা লোকেশনের আইকনটা তৈরি করবো। ঠিক আছে, তো আমি এখানে একটা বৃত্ত থেকে আমি আর একটা বৃত্ত নিলাম। ঠিক আছে, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে তারপর এটাকে চারিদিক থেকে রিসাইজ করে দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলে কি হয়, এক জায়গায় কপি এক জায়গায় পেস্ট হয়ে যায়, তাই না, এটা তো আমরা জানি। এবার আমি এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখান থেকে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট টুল নেওয়ার পরে এইটাকে জাস্ট হলো নিচে এইভাবে ক্লিক করে দিলাম, তাহলে কি হলো, দেখো এই কর্নারটা কার্ভটা কি হয়ে গেল,
কর্নার হয়ে গেল। আমরা যে কিছু লাইন দেখতে পাই প্রত্যেকটা লাইনে কি পাথ, প্রত্যেকটা লাইনে কি পাথ, এইটা মনে রাখতে হবে। যত কিছু ক্ষেত্র আছে এই ক্ষেত্রের যে লাইনগুলো আছে স্ট্রোকগুলো আছে সবগুলো হচ্ছে কি পাথ, এইটা মনে রাখতে হবে। তো পাথ, এখন পাথের আমি এই যে কর্নারটা তুমি যদি চাও এখানেও কিন্তু এটাকে মডিফাই করতে পারো, ঠিক আছে। আবার যদি চাও এইটাকে তুমি কি করতে পারো, ওই টুল দিয়ে আবার এটাকে তুমি এইভাবে কি করতে পারো, কার্ভও করতে পারো। তার মানে কি কার্ভাস, আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজই হচ্ছে কর্নারগুলোকে কার্ভ করা অথবা কার্ভগুলোকে কর্নার করা, ঠিক আছে। যে কোনো আমাদের এখানে যেমন আমাদের এখন কর্নার আছে, আমি চাইলে এটাকে কার্ভ করতে পারবো, আবার কার্ভ আছে চাইলে এটা কি করতে পারবো, কর্নারও করতে পারবো, ঠিক আছে। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এ করার পর এটাকে আমি রিসাইজ করে ছোট করে দিলাম, এটাকে আবার সিলেক্ট করলাম, করার পরে এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল জাস্ট এই পয়েন্টের উপর সিলেক্ট করলাম, এটা এরকম হয়ে গেল, তাই না। ও এখানে আরো একটা মানে ছিল ওটাও কপি হয়ে গেছে, দুইবার কপি হয়েছে, একটাকে ডিলিট করে দিলাম, তাহলে এরকম হলো, তাই না। এবার দেখো এই যে পয়েন্টারটা আছে এটা আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে জাস্ট হলো এই জায়গাটা সিলেক্ট করলাম, করার পরে এটাকে একটু রিসাইজ করে দিলাম। তাহলে দেখো এরকম একটা আইকন দেখা যায় না আমাদের, এই আইকনটার নাম কি, লোকেশনের আইকন দেখা যায় না। ঠিক এইটাকে তুমি কিন্তু আরো মডিফাই করতে পারবা। আরো মডিফাই কি ধরনের মডিফাই, দেখো আমি এখান থেকে একটা রুলার নিলাম, জাস্ট হলো এখানে একটা রুলার নিলাম, এই রুলার কিন্তু কখনো প্রিন্টে আসে না, এটাকে আমাদের ডিজাইনের মাপ টাপ দিতে মেজারমেন্ট করতে সহযোগিতা করে, ঠিক আছে। যদি রুলার এভাবে সিলেক্ট করা যায়, যদি এভাবে রুলার সিলেক্ট হয় তাহলে এখানে কি করবা, সবকিছু ডিজিটাল করা অবস্থায় রাইট ক্লিক করে এটাকে লক করে দিবা, তাহলে আর রুলার সিলেক্ট হবে না। যদি রুলার সিলেক্ট হয় আবার তখন কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের হ্যাজার্ড তৈরি হয়ে যাবে, তখন কিন্তু পরবর্তী অপশনে আমাদের যাইতে একটু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। কালার দিবে এক জায়গায়, যাবে আর এক জায়গায়, দিব আমরা স্ট্রোকে চলে যাবে হলো রুলারে, তখন কিন্তু আমাদের গাইডে আমাদের ভেজাল হয়ে যাইতে পারে, তখন আমরা কি করব, গাইডটাকে অবশ্যই লক করে নিয়ে কাজ করব। তো যাই হোক আমরা এই গাইড এখানে দিলাম একটা, দেওয়ার পরে ধরো এই যে এই দিকের পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা আমি সিলেক্ট করব, করার পরে এখানে দেখো একটা হ্যান্ডেল বেরোচ্ছে, হ্যান্ডেল বেরোচ্ছে না, এই হ্যান্ডেলটাকে জাস্ট হলো এই দিকের অংশটা ধরে তুমি যেদিকে নিয়ে যাবে এটা কিন্তু ওইভাবে মুভ হবে, এই দেখো ওইভাবে কিন্তু শেপ তৈরি হয়ে যাবে। তো এটাকে আমি জাস্ট সোজা করে নেওয়ার জন্য শিপ চেপে ধরে এইদিকে নিয়ে আসলাম, তাই দেখো এটা একটু কি এটা থেকে এটা একটু ব্যতিক্রম হলো না, কি হলো একটু গোলাকার হয়ে গেল, যেমন এটা স্ট্রেট চলে আসছে এটা কিন্তু কি হলো একটু গোলাকার হয়ে গেল। ঠিক তুমি এই দিকের অংশটা আসো, আসার পরে জাস্ট হলো এখানে এই পয়েন্টারটা ধরো, হ্যান্ডেলটা ধরার পরে জাস্ট হলো এই যে গাইড বরাবর নিয়ে আসো, তাহলে দেখো এই দিকের অংশটাও কি হয়ে গেল, গোলাকার হয়ে গেল, ঠিক আছে। এবার আমি চাচ্ছি এটাতে যখন কালার দিব, কালার দেওয়ার পর যাতে এই জায়গাটার কালার না আসে, যেমন এটাতে এখন কিন্তু কালার দেখা যাচ্ছে না, তাই না। যেমন দুইটা এখানে শেপ আছে, বোঝা যাচ্ছে যে দুইটা শেপ নাই, যখন আমি একটা সিলেক্ট করতেছি দুইটাতে কালার আসতেছে, মানে একটাতে কালার আসতেছে আর একটা দ্বারা ঢেকে যাচ্ছে, তাই না। আমি চাচ্ছি কি হবে, যে মাঝখানে অংশটা গ্যাপ হবে, তাহলে পাথফাইন্ডারের কোন অংশটা আছে যেটার মধ্যে আমরা এটা করতে পারি, কিছুক্ষণ আগে কিন্তু করছি, কোনটা আছে, এই যে এক্সক্লুড যদি আমরা করি তাহলে কিন্তু এই কাজটা হবে, ওকে। তাহলে দেখো আমাদের কি লোকেশন আইকন অলরেডি হ্যাজ ক্রিয়েটেড, ওকে। তাহলে কিভাবে তৈরি করতে হয় আমি আরেকবার দেখাই, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা পাথকে মডিফাইয়ের মাধ্যমে আমরা কিন্তু এটা তৈরি করতে সক্ষম হলাম। প্রথমে একটা বৃত্ত নিব, নেওয়ার পরে আমরা কি করব, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করব, তাহলে সেম জায়গায় কপি সেম জায়গায় পেস্ট হয়ে যাবে। এবার এটাকে রিসাইজ করব, অল্টার এবং শিফট সহযোগে এইভাবে রিসাইজ করার পর এরকম করব। এবার এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে এই যে পেন টুল গ্রুপের মধ্যে তোমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা পাবা, অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাবা, যাওয়ার পর এখান থেকে এই পয়েন্টের মধ্যে একবার ক্লিক করলে এইটা কর্নার হয়ে যাবে। এবার এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যারো কি চাপলে কি হবে, এটা নিচে মুভ হয়ে যাবে। এটাকে যদি তুমি আরো মডিফাই করতে চাও সেই ক্ষেত্রে এই দিকের যে পুনরায় ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই একটা করে পয়েন্ট সিলেক্ট করবা আর হ্যান্ডেলটাকে শিফট চেপে ধরে এইভাবে একটা নির্দিষ্ট জায়গায় থেমে দেবে, তাহলে দেখবা এটা সুন্দরভাবে মডিফাই হয়ে যাচ্ছে, তাই না। আবার তুমি এটাকে সিলেক্ট করো, করার পর আবার হ্যান্ডেলটা ধরো, ধরার পর এইভাবে তুমি এটাকে নিচে নিয়ে আসো, তাহলে দেখো এটা সুন্দরভাবে মডিফাই হয়ে যাচ্ছে। এবার যদি তুমি এটাকে পুরোপুরি আইকন আসলে বানাইতে চাও তাহলে কি করতে হবে, সিলেকশন টুল দ্বারা পুরোটাকে সিলেক্ট করে তা সেখানে এক্সক্লুড করে দিবা, এবার এখানে কালার পরিবর্তন করলে দেখবা যে এটা আইকন হয়ে গেছে, ওকে। তাহলে আমরা মোটামুটি কিন্তু পাথকে মডিফাই করা আমরা বুঝলাম যে আসলে কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা এই পাথগুলোকে মডিফাই আসলে করতে পারবো তো। ব্যাপারটা ক্লিয়ার তো নাকি, ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে এই জব শিটটা আমি আপলোড করে দিব, ওখান থেকে ডাউনলোড করে আমরা জব শিট দেখেও কিন্তু কাজগুলো প্র্যাকটিস করতে পারবো। এরপরে আমি যে জব শিটগুলো দিব সরাসরি ওই জব শিটগুলো সিবিএলএম আকারে দিয়ে দিব, ওই প্রজেক্টে একটা একটা করে লাইন পড়ে পড়ে তোমরা পুরো প্রজেক্ট বানাইতে পারবা,
ঠিক আছে, এরকম আমার কিন্তু জব শিট তৈরি করা আছে। একটা করে লাইন পড়ে আমার ভিডিও না দেখলেও, যেমন আমরা বই পড়ে কাজ করি না, ঠিক ওখানে ইনস্ট্রাকশন দেখে দেখে ওইটা পড়ে পড়েও কিন্তু পুরো প্রজেক্ট তোমরা তৈরি করতে পারবা। ঠিক আছে, এরকম আমার অসংখ্য জব লিস্ট তৈরি করা আছে, প্রায় 150টার মতো আমার জব লিস্ট তৈরি করা আছে। তোমরা চাইলে আমি তোমাদেরকে সেগুলো দিয়ে দিব কোর্স শেষে। ঠিক আছে, যাই হোক, আমার সেগুলো তোমাদের উপকার হবে কি, যেমন আমাদের এই কোর্সের নাম হচ্ছে গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন, তাই না? আমার শুধুমাত্র গ্রাফিক ডিজাইনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে প্রায় 30টা ব্যাচ। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, এইটার 3টা ব্যাচে ক্লাস নেওয়ার আমার অভিজ্ঞতা আছে। গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন এইটার 2 নম্বর ব্যাচ রানিং আছে। তার মানে আমার গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন 3টা সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে। তোমরা চাইলে আমার আগের ভিডিও এবং আগের যে জব শিটগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো, সেগুলো দেখে দেখে তোমরা কাজ করতে পারবা। এবং ওই জব রিলেটেড আমার ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে আছে, তখন তোমরা সার্চ করে করে ওখান থেকে বের করে তোমরা দেখে তোমরা কাজ করতে পারবা। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা তাহলে পার্ট কিভাবে মডিফাই করতে হয়, তারপর কিভাবে বেসিক শেপগুলো ড্রয়িং করতে হয়, কিভাবে আমরা একটা দুইটা শেপকে ইউনিট করতে পারি, আবার দুইটা শেপকে একসঙ্গে আমরা টু ওভারল্যাপিং শেপকে আমরা কি করতে পারি, মাইনাস ফ্রন্ট মাইনাস ব্যাক বা সাবস্ট্রাক্ট যেটা বলা সেটা করতে পারি, বা এক্সক্লুড করতে পারি, বা ইন্টারসেক্ট করতে পারি। এই বিষয়গুলো কিন্তু আপাতত আমাদের ক্লিয়ার হয়ে গেল, তাই না? তাহলে আমাদের 3টা টাস্ক শেষ। আচ্ছা, পাথটাকে মডিফাই আসলে কিভাবে আসলে পারফেক্টলি করা যায় এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এখানে একটা লোগো ওপেন করে ওইটাকে ট্রেস করার মাধ্যমে তোমাদেরকে বিষয়টা একবারে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো আসলে আমরা কিভাবে পাথটাকে মডিফাইয়ের মাধ্যমে একটা সরাসরি কোনো প্রজেক্ট আসলে তৈরি করতে পারি, এইটা করে আজকের আমাদের ক্লাস শেষ করে ফেলবো, যেহেতু অলরেডি 40 মিনিট হ্যাজ গন। ঠিক আছে, তাহলে আমার আর কিন্তু বাড়ানো যাবে না। তো এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম আশা করি বোঝা গিয়েছে। হ্যাঁ, ভিডিও দেখলে আরো ক্লিয়ার হবে। তো এখন আমি কি করব, একটা এখানে লোগো ওপেন করে ওইটার উপরে একটা পাথ আমি অ্যাপ্লাই করাবো। ঠিক আছে, এইটাই তোমাদের করতে দিব, আশা করি তোমরা করতে পারবা। ঠিক আছে, তো এখানে যে ওপেন করা আমাদের বিষয়টা, হ্যাঁ, সেইটা একটু ক্লিয়ার হতে হবে। যখন আমরা এখানে ধরো যে আমি এখানে কোনো কিছু ওপেন করব, যদি আমি এখান থেকে ওপেন করতে চাই, ধরো যে আমি এখানে কোনো কিছু ওপেন করব, ধরো যে আমি এই জিনিসটা ওপেন করব, একটা আমি এখানে ওপেন করলাম, এই জিনিস ওপেন হবে না, এটা মানে সম্ভবত অন্য এক্সটেনশনে আছে। হ্যাঁ, আমি আর একটা কিছু ওপেন করি, আমি ডেস্কটপেই যাই, ডেস্কটপে আমার ফাইল আছে অনেক। ধরো যে এখান থেকে হচ্ছে এই জিনিসটাকে আমি ওপেন করি, এটা একটা লোগো ওপেন হয়ে গেছে, তাই না? তো ওপেন যখন করবা, ওপেন করার পর কি হবে, আমার আগের উইন্ডোতে কিন্তু আর কাজটা থাকবে, আগের ট্যাবের মধ্যে আমার কাজটা, ওই উইন্ডোর মধ্যে কাজটা থাকবে না, তখন কি হবে, আর একটা জায়গায় ওপেন হয়ে যাবে। এখন যদি তোমাকে অ্যাসেসর বলে যে না তুমি এই জায়গায় ওপেন করো, আমি অন্য জায়গায় নিব না, ঠিক আছে, এখান থেকে অবশ্য নিয়ে আসা যাবে। কিভাবে নিয়ে আসা যাবে, এটাকে তুমি যদি এখান থেকে কাট করো, তারপর এই ট্যাবের মধ্যে এসে এটা কি করতে হবে, কাট, এখান থেকে জাস্ট কাট, এখানে আসার পরে যদি আবার তুমি এখানে পেস্ট করো, তাহলে কি হবে, এটা কিন্তু ওখান থেকে এখানে চলে আসবে। কিন্তু আমার প্রশ্নে বলা আছে না এখানে অন্য কোনো উইন্ডোর মধ্যে যাতে না যায়, সেম আমাদের এখানে ওপেন করতে হবে। তাহলে কি করতে হবে, ওপেন করা যাবে না, তখন কি করতে হবে, প্লেস করতে হবে, প্লেস এমবেডেড করতে হবে। কিভাবে সেটা, এই ফাইলে যাব, ফাইল থেকে এখানে দেখো প্লেস আছে, কোথায় আছে প্লেস, এই যে প্লেস, এখান থেকে এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল পি, এখানে যাবা, যাওয়ার ফলে প্লেস নামে একটা অপশন চলে আসবে, এরকম এই যে প্লেস নামে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমার নির্দিষ্ট লোকেশনে গিয়ে ওখানে প্লেস করে এখানে কোনো লিঙ্ক রাখবা না, লিঙ্কটাকে তুলে দিবা, না হলে লিঙ্ক চলে আসবে। এবার তুমি এখানে প্লেস করো, এখানে ক্লিক করো, দেখো এই জিনিসটা এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে কি প্লেস হয়ে যাবে। যখন প্লেস হয়ে যাবে, এটাকে জাস্ট তুমি কি করবা, এখান থেকে অবজেক্টে যাওয়ার পর এটা কি করে দেবা, লক করে দিবা, তাহলে কি হবে, এটা আর নড়াচড়া করবে না। এখন তুমি দেখো এই লোগোটা দেখো, এইভাবে কি ব্যবহার করা যাবে, এটাকে রিক্রিয়েট করতে হবে, অর্থাৎ ট্রেস করতে হবে। হ্যাঁ, ট্রেস করতে পুনরায় তৈরি করতে হবে, এইটার উপরে তৈরি করতে হবে। যদি তৈরি করো তাহলে ক্লিয়ার হবে। কিভাবে তৈরি করবে একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে পাথটা মডিফাই, আসলে আমরা পাথ ব্যবহার করে এই ধরনের কাজগুলো আসলে কিভাবে তৈরি করতে পারি সেটা আমি আসলে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এইটার জন্য অবশ্যই এখানে পাথে প্রথমে কালারটা রাখতে হবে। এখানে যে ধরনের কালার দেখা যাচ্ছে তার বিপরীত কালার রাখা লাগবে, নাহলে কি হবে, এই কালার যখন একসঙ্গে মিশে যায় তখন তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, সেজন্য ধরো যে এখানে যে কালার আছে তার আমি বিপরীতমুখী একটা কালার নিলাম, নেওয়ার পর এখানে তুমি কি করবা, পেন টুলটা নিবা,
পেন টুল নেওয়ার পরে এখানে মোটামুটি স্ট্রোক সাইজটা দিয়ে দেবে। আমি এখানে 1 পিটি রাখলাম। রাখার পরে দেখো এই যে পয়েন্ট, এইটা অংশের শেষ অংশ একটু জুম ইন করবা, মোটামুটি একটু জুম ইন করার পরে এখানে কার্সর রাখবা। রাখার পরে এর যে শেষ অংশগুলো বরাবর যে অংশগুলো গেছে ওই বরাবর তুমি এখানে পাথ ড্রয়িং করবা, ঠিক আছে। এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এটা তো সোজা হলো। যদি এটাকে কার্ভ করতে চাও তাহলে এখানে ক্লিক করার পর মাউসটা না ছেড়ে যেদিকে রেখাটা গেছে ওই বরাবর এখানে আমাদের কি করতে হবে, এই হ্যান্ডেলটাকে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে, ওই বরাবর আমাদের এখানে ড্রয়িং হয়ে যাবে। কিভাবে আমি আরেকবার দেখাচ্ছি। এইখানে কার্সর রাখার পর যদি আমি এইভাবে ক্লিক করি তাহলে দেখো সোজা কিন্তু লাইন হচ্ছে। আর যদি ক্লিকটা করে মাউসটা না ছাড়ি, না ছাড়ার পর এই দিকে রেখাটা যেদিকে গেছে ওই বরাবর আমি এইভাবে কার্সরটা হ্যান্ডেলটাকে আগাই দিই, তাহলে দেখবা কি হচ্ছে, এইদিকে রেখাটা কার্ভ হয়ে গেছে। এমনিভাবে তুমি এখানে কি করবা, সুন্দরভাবে যেদিকে যেদিকে অংশটা গেছে এইভাবে তুমি কি করবা, এখানে এইভাবে কার্ভ করে দিবা, ঠিক আছে। আচ্ছা, যখন করবা, করার পরে এই হ্যান্ডেলটা কিন্তু লক করা যাবে। কিভাবে লক করবা, অল্টার চেপে ধরলে হ্যান্ডেলটা কিন্তু লক হয়ে যাবে। এখন তুমি ইচ্ছা মতো হ্যান্ডেলটাকে মুভ করতে পারবা। তো যেদিকে আমাদের এখানে এই অংশটা গেছে ঠিক হ্যান্ডেলটাকে ওই দিকেই নিয়ে যেতে হবে। আর হ্যান্ডেলটা যেদিকে যাবে আমার কার্ভটা তার বিপরীত দিকে চলে যাবে, ঠিক আছে। তা আমি এইদিকে নিয়ে আসলাম। আসার পরে আমি জাস্ট হলো এইখানে নিয়ে এসে এইভাবে আমি করলাম। দেখো হ্যান্ডেলটা অনেক বড় হওয়ার কারণে এই জায়গাটা আমার সঠিক হচ্ছে না, তাই না। তাহলে কি করতে হবে, এই হ্যান্ডেলটাকে পুনরায় লকের মাধ্যমে এই হ্যান্ডেলের অংশ ধরে এইটাকে আমার ছোট করে দিতে হবে। এইভাবে ছোট করে দেওয়ার পর এবার তুমি যদি এখানে করো তাহলে দেখো একবার কিন্তু সঠিক হচ্ছে, তাই না। এই জিনিসগুলো মডিফাই করতে হবে। এখন দেখো আমার কিন্তু অংশটা আছে এদিকে, তাই না। তাহলে হ্যান্ডেলটা এদিকে রাখা যাবে না। পুনরায় অল্টার চেপে লক করে জাস্ট হ্যান্ডেলটাকে এইভাবে এদিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। নিয়ে আসার পর তুমি যদি পুনরায় এখানে ড্রয়িং করো তাহলে দেখো সুন্দরভাবে এখানে ড্রয়িং হয়ে যাচ্ছে, ঠিক আছে। এমনিভাবে তোমাকে তোমার যেখানে যেখানে ড্রয়িং করা দরকার ঠিক একই প্রসেসে এইভাবে ড্রয়িং করবা, ঠিক আছে। এইটাকে বলা হয় পাথ করা। কি করা, পাথ করা, ক্লিপিং পাথ, ঠিক আছে। চাইলে তুমি এই হ্যান্ডেলটাকে কিন্তু এখান থেকে কেটেও দিতে পারবা। এই যে কেটে দিলে আবার তুমি নতুনভাবে শুরু করবে। তো কেটে দিলে এখানে একটা কর্নার তৈরি হয়ে যায়, পরবর্তীতে ঝামেলা হয়ে যায়। কেটে না দিয়ে আমরা কি করব, লক অল্টার চেপে লক করে হ্যান্ডেলটাকে ছোট করে নিব। নেওয়ার পরে আমরা পরবর্তীতে কাজ করে দেখবা যে এটা সুন্দরভাবে কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে অংশটা কার্ভ হয়ে গেল। আবার এদিকে দিলাম, এখানে চলে আসলো। এমনিভাবে আমি এখানে নিলাম, চলে আসলো, ঠিক আছে। এইখানে দিলাম, আবার এইখানে ব্যাক করে দিলাম, ঠিক আছে। এখান সরি ছোট করে নেই, একটু ছোট করে নিয়ে কাজ করি তাহলে সুবিধা হবে। তারপর যেখানে শুরু করছিলাম ওখানে এসে জাস্ট জয়েন করে দিতে হবে। ওকে, তাহলে দেখো এটা কিন্তু আমাদের এটা রেস্টার ইফেক্ট ছিল, এখন কিন্তু এটা ভেক্টর হয়ে গেল। চাইলে তুমি এটার কালারও পরিবর্তন করতে পারবা। ওকে, তাহলে দেখো আর ফাটা ফাটা দেখা যাবে না। এরকম যেমন ফাটা ফাটা দেখা যাচ্ছে, এটা কি ফাটা ফাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার। এইটা হচ্ছে আমাদের ভেক্টর অবজেক্ট, এটা হচ্ছে রেস্টার। এই ধরনের রেস্টারগুলোকে আমরা যখন ভেক্টর করতে যাব তখন আমাদের পেন টুল দিয়ে এরকম পাথ তৈরি করে ওই পাথটাকে মডিফাইয়ের মাধ্যমে আমাদের এই ধরনের অবজেক্টগুলোকে তৈরি করা যাবে। তা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর আমি ক্লাসটা অনেক দূর আগাবো না আর, ঠিক আছে। এরপরে আমরা যতটুকু আমাদের কাজটা বাকি থাকলো আমাদের পরবর্তী ক্লাসে আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।